ইভেলি বিশ্বংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। বিশ্বংলাপে আজকে আমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করছি এবং বিশেষ করে করোনা আসার পর থেকে করোনার কারণে ব্যবসা বাণিজ্যে ব্যাপক ভারে নেতিবাচক প্রভাব পড়েছে। সেই নেতিবাচক প্রভাব থেকে আসলে কিভাবে উত্তরণ ঘটানো যায়, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন কিভাবে ঘটানো যায়, কর্মসংস্থানের যে নেতিবাচক প্রভাব পড়েছে, সব কিছু মিলিয়ে সব কিছুর সমাধান খোঁজার জন্য কিন্তু আমাদের আজকের এই টেবিল ইভেলি বিশ্বংলাপ। আমরা আজ পণ্য উৎপাদন এবং সরবরাহ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথিও যুক্ত আছেন এই মুহূর্তে অনলাইনে। আমাদের সাথে আছেন সানজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস.এম. জাহাঙ্গীর আলম মানিক। আমাদের সাথে আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক জনাব মাহফুজুল হক শাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বংলাপে। আমরা যেমনটি জানি যে করোনা আসার পর থেকে মোটামুটি এক বছরের দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা নানানভাবে ক্ষতির মুখে পড়েছে। অনেক ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু তাদের ব্যবসা বা উদ্যোগটিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে আমরা এই আলোচনার জন্য মূলত বাংলাদেশের মার্কেটে বা পণ্য উৎপাদন এবং সরবরাহ চ্যালেঞ্জ হিসেবে কি কি দেখছেন, এখান থেকে বের হওয়ার পথ কি, কোন কোন উদ্যোগগুলো নিলে আসলে কার্যকরী উদ্যোগ নিলে সমাধান আসা সম্ভব, সবকিছু আলোচনা করব। আমাদের সাথে আপনারা যুক্ত আছেন। আমি জনাব এস.এম. জাহাঙ্গীর আলম মানিক, আপনাকে দিয়ে শুরু করবো। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ভয়েসটা ক্লিয়ারলি আমরা শুনতে পাই নাই। হ্যাঁ, আমি এখনো প্রশ্ন করিনি, এখন প্রশ্ন করব। এখন কি আপনারা দুজন আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? না, নো। আচ্ছা, ঠিক আছে। আপনি শুনতে না পেলে বলবেন। আমাদের এখানে যারা টেকনিশিয়ান আছেন তারা চেষ্টা করবেন আপনার অডিওটি ঠিক রাখার জন্য। জনাব জাহাঙ্গীর আলম মানিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ভয়েসটা ক্লিয়ার না। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি না। আপনিও শুনতে পাচ্ছেন না? মাহফুজুল হক শাহ, আপনিও শুনতে পাচ্ছেন না? না, আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, আমিও শুনতে পাচ্ছি না। জি, আমরা আলোচনাটা শুরু করি, প্রশ্নটা শুরু করি। দেখেন আপনি আমার প্রশ্নটা ধরতে পারেন কিনা। আমি জনাব জাহাঙ্গীর আলম মানিক আপনাকে দিয়ে শুরু করি। মূলত আমরা বলছিলাম যে করোনার সময়ে ব্যবসা বাণিজ্যে নানা রকম নেতিবাচক প্রভাব পড়েছে। সেটার প্রভাব যদি আমরা দেশীয় শিল্পের ক্ষতি হিসেবে ধরি, যে কি কি ক্ষতি আসলে আপনারা দেখতে পেয়েছেন, আপনারা যেহেতু একদম প্রত্যক্ষভাবে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, করোনার কারণে দেশীয় শিল্পের ক্ষতিগুলো আসলে কি কি আপনাদের দৃষ্টিতে? জনাব জাহাঙ্গীর আলম মানিক। জি, আপনাকে ধন্যবাদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। জি, আপনার ভয়েসটা ক্লিয়ার না। এনিওয়ে, আমি বলার চেষ্টা করছি। আমাদের যখন এখানে প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়, আপনি জানেন আমাদের এখানে টোটালি প্রায় 2 মাস আমাদের শিল্প, ব্যবসা বাণিজ্য এবং ইন্ডাস্ট্রি সবকিছুই এখানে বন্ধ ছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই। যখন আমাদের ইনফ্যাক্ট আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন অলমোস্ট বন্ধ ছিল বললেই চলে। যখন 2 মাস পরে আমাদের গভর্নমেন্ট আমাদের সবকিছু আবার খুলে দিল, তখন আস্তে 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 আমরা এটাকে সার্ভাইভ করা শুরু করলাম। তো বর্তমানে আমরা আমি মনে করি বর্তমানে আমাদের যে ক্ষতিগ্রস্ত আমরা ফেস করেছি, সেটা থেকে আমরা আস্তে আস্তে উত্তরণ আমরা গটিয়ে একটা ভালো দিকে আমরা ইনশাল্লাহ যাচ্ছি। ক্ষতির যে পরিমাণ, ক্ষতি তো আমাদের এখানে নানাবিধ ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। আমাদের ইম্পোর্ট লাইন, র মেটেরিয়ালস ইম্পোর্ট বন্ধ ছিল, আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল। আমরা অনেক ফ্যাক্টরি তারা টাইমলি স্যালারি দিতে পারে নাই, ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছিল। গভর্নমেন্টও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, গভর্নমেন্টের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তো এখানে নানাবিধই ক্ষতির আমরা সম্মুখীন হয়েছি, এটা বলার অবকাশ রাখে না। জি, ধন্যবাদ। আমরা জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছে একটিবার যেতে চাই। মূলত ক্ষতির তো কোনো আসলে পরিমাণ সেভাবে এখন পর্যন্ত গবেষণা করে বের করার সময় আসেনি। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের কর্মসংস্থানে আমরা দেখেছি যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং উৎপাদন খাতে ব্যাপক হারে কিন্তু কাজের যে মন্থর গতি সেটি চলে এসেছে। সেই উৎপাদন খাতে এবং কারখানা কেন্দ্রিক বা শিল্প কারখানা কেন্দ্রিক ক্ষতির দিকটা যদি তুলে ধরতেন, এবং কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারা বর্তমানে একটু উঠে আসার চেষ্টা করছেন, আপনার দৃষ্টিতে কি দেখছেন? জনাব মাহফুজুল হক শাহ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা করোনা কালীন সময় আমরা যে
ক্ষতির সম্মুখীন হয়েছি সেটা অবশ্যই সবাই আমরা জানি। এবং করোনা পরিস্থিতিতে বাংলাদেশ অলমোস্ট 1 বছর হতে যাচ্ছে। 1 বছরের মধ্যে প্রথম 2 মাস থেকে 3 মাস আমরা খুব আনসার্টেন অবস্থায় ছিলাম। তারপর সরকার বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে শুরু করেছে। তা আপনি বুঝতে পারছেন, যেটা হচ্ছে একবার যদি কোনো সার্কেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা আবার যদি রিভাইভ করতে গেলে কিছুটা সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি শুধু কয়েকটা ভাগে আপনাকে ভাগ করবো। আমাদের ব্যবসা বাণিজ্য, যেমন ধরুন উৎপাদন খাত, আমাদের লোকাল যে ট্রেডিং আছে সেটা একটা খাত আছে, আমাদের যোগাযোগ খাত আছে, আমাদের এক্সপোর্ট খাত আছে, আমাদের সেবা খাত আছে। তো সুতরাং সবকিছু মিলে কিন্তু আমাদের টোটাল ব্যবসা বাণিজ্য এবং আমাদের শিল্পের উৎপাদনগুলো কিন্তু কাজ করে। জি, এই জায়গায় আমরা সবচেয়ে বেশি যেটা আমরা শঙ্কার মধ্যে ছিলাম প্রথমে, আমাদের এক্সপোর্ট খাত। যেহেতু আমরা এক্সপোর্ট নির্ভরশীল একটা দেশ, জি, আমাদের বিশেষ করে তৈরি পোশাক খাত, আর সারা পৃথিবীতে আপনি দেখুন তৈরি পোশাক খাত যেসব দেশগুলি আমাদের ক্লায়েন্ট, যারা আমাদের থেকে মালগুলি নিয়ে যায়, সেখানে কিন্তু করোনা সবচেয়ে বেশি হানা দিয়েছে এবং সবচেয়ে স্থবিরতা নিয়ে এসছে ওইসব জায়গায়। সেই জায়গায় আমাদের উদ্যোক্তারা খুব শঙ্কার মধ্যে ছিল এবং অনেকের অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে, ওনাদের তৈরি পণ্য ওনারা এক্সপোর্ট করতে পারে নাই। সেই জায়গায় সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত নিল প্রণোদনা প্যাকেজের মাধ্যমে এই সব উৎপাদন খাতকে হেল্প করার জন্য, এবং সাথে সাথে আমাদের যারা শিল্পের শ্রমিক ছিল, যারা কর্মসংস্থান, যারা এই পোশাক খাত শিল্পের মধ্যে হয়েছে, ওদের যখন কর্মহীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সরকার এগিয়ে এসছে, সরকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে, সরাসরি আমাদের শ্রমিক ভাইদেরকে কিছু পেমেন্টের ব্যবস্থা করেছে। সবকিছু দিক দিয়ে মোটামুটি অনেক কিছু ট্যাকেল দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং আমরা মনে করি আজকে এসে যেটা চিন্তা করছি, প্রায় 1 বছর পরে আমরা সরকার সঠিক উদ্যোগটা নিয়েছিল বলেই কিন্তু আমাদের টোটাল আমাদের শিল্প খাত, আমাদের ব্যবসা বাণিজ্য অন্যান্য খাতগুলো কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টার মধ্যে আছে এবং আমরা অনেক দূর ঘুরে দাঁড়িয়েছি। এখন কি করতে হবে? এই ঘুরে দাঁড়ানোর পরেও করোনা কিন্তু এখনো পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি। স্বাভাবিকভাবে আমাদের যেই এক্সপোর্টিং ডেস্টিনেশন যেসব দেশগুলি আছে ইউরোপ এবং আমেরিকাতে, এখনো কিন্তু করোনা হানা দিয়ে আসছে এবং ওখানে অনেক জায়গায় খুব খারাপ অবস্থা বিরাজ করছে। সুতরাং আমাদেরকে যেই অনুদান এবং যে নীতি সহায়তাগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টরে, সেইগুলোকে আমাদের অব্যাহত রাখতে হবে। এবং সাথে সাথে আমরা যেটা মনে করি, করোনাকালীন সময়ে আমাদের এখন ভ্যাকসিন চলে এসছে, ভ্যাকসিন আমরা নিচ্ছি। আমরা ভবিষ্যতে কিভাবে করোনাকে আমরা যদি মনে করি 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা কিন্তু আমি বিশ্বাস করছি না। এটা মিনিমাম যে কোনো ধরনের প্যান্ডামিক আসলে আমরা অতীতে যেটা দেখেছি 2 থেকে 3 বছর কিন্তু বিরাজমান থাকে। সুতরাং আমাদেরকে এখন থেকে একটা পরিকল্পনা নিতে হবে। এই সামনে যে করোনা পরিস্থিতি যদি কোনো সময় আবার খারাপও হয়ে যায়, তাহলে পরে আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে কিভাবে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডকে, অর্থনৈতিক গতিশীলতাকে বজায় রেখে আমাদের উৎপাদন খাতকে কিভাবে আমরা সচল রাখবো। সেই জন্য সরকারের যে বর্তমান যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, এই প্রোগ্রামগুলোকে আরো কন্টিনিউ করতে হবে এবং আরো নতুন নতুন বিশেষজ্ঞদের সাথে কথা বলে, বিশেষ করে আমাদের উৎপাদন খাতের সাথে যারা জড়িত আছেন, আমাদের লোকাল ট্রেডিং এর সাথে যারা জড়িত আছেন, সেবা খাতের সাথে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন, সবার সাথে কথা বলে সরকারকে একটা পলিসি নিতে হবে, যেন আমাদের ভবিষ্যতে যদি কোনো এরকম ধরনের সিরিয়াস কোনো যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, সেটা যেন আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি। এই জায়গায় আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের অর্থনীতি গতিকে সচল রাখার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ। আসলে করোনার, আপনি যেটি বলছিলেন যে করোনা কিন্তু চলে যায়নি, ভ্যাকসিন আসার পর থেকে সবার মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে আমরা মূলত কিছুটা টিকে থেকে নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি প্রাণ শক্তি পাচ্ছি। সেক্ষেত্রে আসলে সহ অবস্থান অবলম্বন করে কিন্তু ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে হবে। আপনি যেটি বলছিলেন, আমরা জনাব এস.এম. জাহাঙ্গীর আলম মানিক আপনার কাছে আরেকটিবার আসতে চাই। মূলত বিনিয়োগ পরিবেশ নিয়ে বাংলাদেশে অনেকদিন ধরে কথা হচ্ছে। বিনিয়োগ পরিবেশের নানান দিক ঠিক করার জন্য নানান ধরনের সূচকে অনেক রকম ফলাফল আসছে।
বর্তমানে করোনা পরবর্তী এই সময়ে একটু যখন থিতু হচ্ছে করোনা পরিস্থিতি এবং সহ অবস্থান বজায় রেখে ব্যবসা বাণিজ্য আবার চালু করা যাচ্ছে, সেক্ষেত্রে আসলে বিনিয়োগ পরিবেশটা কেমন দেখছেন? এখন নতুন বিনিয়োগ আসার ক্ষেত্রে এবং বৈদেশিক বিনিয়োগ আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা, কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা, সেখানে কোনো ধরনের উদ্যোগ দরকার আছে কিনা, কি মনে করছেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। এখানে আমাদের বর্তমানে বিনিয়োগের করার মতো যে পরিবেশ বা যে অর্থনৈতিক আর্থিক সচ্ছলতা, সেটা আমাদের ব্যাংকগুলোর বর্তমানে আছে। আচ্ছা, কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি বিনিয়োগ করতে যখন যাবেন, আপনি যখন মেশিনারি ঠিক করবেন, তখন দেখা যাবে আপনাকে মেশিনারি সিলেকশন করতে গেলে আপনি ফরেনার সাথে মিটিং করতে হবে, আপনাকে তাদের ফ্যাক্টরি ভিজিট করতে হবে। কিন্তু যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এখন প্রায় ফ্লাইট বন্ধ আছে, এই ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত আমার মনে হয় না বিনিয়োগে এখন খুব একটা বেশি ইনভলভমেন্ট ব্যাংক এবং আমরা করতে পারবো। কারণ এই ধরনের প্রবলেম আমি নিজেও ফেস করছি। আমি নিজের একটা প্রজেক্ট নিয়ে আমি ব্যাংকে জমা দিয়ে রাখছি, বং আগাচ্ছে, কিন্তু আমাকে বায়ারের সাথে মিটিং করার জন্য তাদের সাথে ফ্যাক্টরি ভিজিট করতে হবে, সেগুলো আমরা করতে পারছি না, যেহেতু আমাদের ফ্লাইট গুলা বর্তমানে বন্ধ আছে। তবে আমি মনে করি আমাদের ভ্যাকসিন যদি 2টা ডোজ, সারা ওয়ার্ল্ডে 2টা ডোজ যদি কমপ্লিট হয়ে যায় আগামী 6 মাসের মধ্যে, তাহলে আমি মনে করি আমাদের এবছরের শেষের দিক থেকে আমাদের বিনিয়োগের একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে এবং সবাই, আমি মনে করি সারা বিশ্বের সবাই, বাংলাদেশ সহ সবাই বিনিয়োগের দিকে ঝুঁকি পড়বে এবং আগামী যেটা ফলাফল হয়তো আমরা 2022-23 আমরা ইনশাল্লাহ পাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা মূলত এই কেন্দ্রিক অনেকগুলো সমস্যা কিন্তু এই মুহূর্তে আপনারা ফেস করছেন এবং সেই সমস্যাগুলো ফেস করেই কিন্তু আগাতে হচ্ছে। আমরা আরও বিশদ আলোচনা করতে চাই। আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেব। আপনারা দুজন আমাদের সাথে আছেন, থাকুন যুক্ত। দর্শক, বিসংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আপনাদের স্বাগত। আমাদের আজকের এই ভ্যালি বিশ্বসংলাপে আমরা পণ্য উৎপাদন এবং সরবরাহ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে এস.এম. জাহাঙ্গীর আলম মানিক আছেন, আমাদের সাথে আছেন জনাব মাহফুজুল হক শাহ। জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছে আরেকবার যাব। মূলত দেশীয় বাজার নিয়ে আপনারা আলোচনা করছিলেন যে দেশীয় বাজারেও একটি প্রভাব পড়েছে। সেই দেশীয় বাজারে আসলে দেশীয় বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু এখন করোনা আসার পর থেকে সব জায়গায় একটু চ্যালেঞ্জ চলে এসেছে সব কিছু ঠিকভাবে করা, সেক্ষেত্রে দেশীয় বাজারেও কিন্তু দাম ঠিক রাখাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটা আসলে কোনো ধরনের করণীয় আছে কিনা এই মুহূর্তে? হ্যাঁ, দেশীয় বাজারের যে বিষয়টা আপনি বলেছেন, আমাদের যেহেতু আমরা অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি লাভ করেছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ যেই বাজারটা আছে সেটা সাইজে কিন্তু অনেক বড় হয়েছে। তো সেই জায়গায় আমরা যেটা দেখছি, দেশীয় বাজারের এখানে আপনি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটা সবসময় বড় ধরনের একটা ট্রেডিং আমাদের বাজার ব্যবস্থাপনার মধ্যে আছে। আর এখন যে মৌসুমটা চলছে, যেমন শীতকালীন সবজি, এটার একটা বিশাল একটা বাজার আছে এবং সিজনাল যে অন্যান্য যে বিশেষ করে কৃষিজাত পণ্যগুলো, এগুলোর একটা বাজার আছে। সাথে সাথে আমাদের নিত্য ব্যবহার্য যে প্রসাধনী থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে এই জায়গায় কিন্তু মানুষের এবং খাওয়া দাওয়া, এটারও কিন্তু একটা বড় ধরনের বাজার আছে। তো সুতরাং লোকাল যে মার্কেটটা আছে সেটার সাইজে কিন্তু খুব একটা ছোট না। সুতরাং আমরা যেটা মনে করি, বিশেষ করে 16 থেকে 17 কোটি আমাদের পপুলেশন, এবং আমাদের এই পপুলেশনের মধ্যে বেশ একটা হায়ার মিডল ক্লাসে চলে গেছে অলমোস্ট, আমি মনে করি মোর দ্যান 30%। সুতরাং এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, অনেক গ্রাহক সৃষ্টি হয়েছে। এবং আমাদের যে জিনিসটা এখানে দেখার বিষয়, আপনি জানেন আমাদের বেশ কিছু নিত্য ব্যবহার্য পণ্য আছে যেগুলো আমরা চাল, ডাল, লবণ, তেল, চিনি, গম এবং অন্যান্য যে বিষয়গুলো আমাদের ডেইলি লাইফ স্টাইলের মধ্যে আমাদের মধ্যে ব্যবহার হচ্ছে, সেই পণ্যগুলা অনেক সময় এই যে করোনাকালীন সময়ে ট্রান্সপোর্টেশনের আমাদের যে অসুবিধাগুলি ছিল এবং বিদেশ থেকে পণ্য আসার পরেও যদিও বা চট্টগ্রাম বন্দর সবসময় খোলা ছিল এবং ভারত থেকেও মোটামুটি শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা ছিল, পরে কিন্তু সেটাও কিন্তু বর্ডারের মাধ্যমে আমরা নিয়ে এসেছি এবং ডিস্ট্রিবিউশন চেইনে কিন্তু বেশ কিছুটা প্রথম আমরা কিন্তু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। পরে গিয়ে এই জিনিসটাও আমরা মানে কাটিয়ে উঠতে পেরেছি এবং এই জায়গায় কিন্তু আমাদেরকে সবসময় সরকারকে এবং আমাদের ব্যবসায়ীদেরকে সচেষ্ট থাকতে হয়। সেটা হচ্ছে দেশীয় পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখার জন্য
যে ভোগ্যপণ্যগুলি আছে, যেমন সামনে আমাদের আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে রমজান আসছে, জি। সেখানে আমাদের বেশ কিছু নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্যের বড় ধরনের একটা ডিমান্ড আছে। তো সুতরাং আমাদেরকে সরকারকে অনেক সময় এইসব বিষয়গুলো যেহেতু জনদুর্ভোগ যেন না হয় সেই ব্যাপারেও কিন্তু সচেতন থাকতে হবে। এই জায়গায় আমি যেটা মনে করি, আমাদের পরিবহন সেক্টরে যেই স্মুথলি চলাফেরা করতে পারে, সাথে সাথে আমাদের যেই ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে এই সিস্টেমকে স্মুথলি চলাচলের ব্যবস্থা করার জন্য আমাদের পুলিশ বাহিনী কাজ করছে। আমাদের অন্যান্য যে রাস্তাঘাটগুলোর যেমন মেরামতের প্রয়োজন আছে, এবং কোনোখানে যদি ব্রিজ ভেঙে যায় সেটাকে তড়িৎ মেরামত করতে হবে। এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সুতরাং এই জায়গায় আমরা মনে করি যেটা, এইসব বিষয়গুলো যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে পরে আমাদের ব্যবসায়ী ভাইরা অনেক চ্যালেঞ্জ নিয়েও, আপনার অনেক ধরনের ঝুঁকি নিয়েও কিন্তু ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছে। এই জায়গায় আপনাদেরকে একটু দেখতে হবে, বেশ কিছু পণ্য আছে যেগুলো আমরা আমদানি নির্ভর, সেই পণ্যগুলো বিশ্ববাজারে কিন্তু দাম বেড়ে যাচ্ছে। সেই পণ্য কিভাবে দাম সহনীয় পর্যায়ে রাখা যায়, সরকারের বিভিন্ন ট্যাক্স ফ্যাট বা অন্যান্য যে ইস্যুগুলি আছে ওগুলিতে একটু ছাড় দিয়ে হলেও, এবং ব্যাংকের বিশেষ করে যে এলসি মার্জিনের যে এখানে যে ইন্টারেস্ট রেটটা আছে জি। ওটাকেও যদি একটু ছাড় দিয়ে হলেও ব্যবসায়ীদেরকে সহায়তা করতে হবে। তাহলে পরে আমরা এই করোনাকালীন সময় বা করোনা পরবর্তী সময়েও আমাদের দেশীয় বাজারকে স্থিতিশীল রাখার জন্য সবাই মিলে কাজ করতে পারবো, এবং আমাদের যে ভোক্তারা আছে ওনারও সুলভ মূল্যে আমাদের এই পণ্যগুলা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে পারি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা একটু জনাব এস এম জাহাঙ্গীর আলম মানিক, আমরা উনি যে বিষয়টি বলছিলেন যে মূলত যোগাযোগ ব্যবস্থায় কিন্তু বড় ধরনের কাজ করার ব্যাপার স্যাপার আছে, এবং সেগুলো আসলে ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে আসলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের নানা উদ্যোগ নিয়ে ঠিক করতে হবে। আমরা জানি যে এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ নানা রকম সড়ক মেরামতের জায়গাটা কিন্তু গভর্নমেন্ট বা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে পণ্যের দামে কিন্তু বড় ধরনের প্রভাব ফেলে এই ধরনের ট্রান্সপোর্টেশন কস্ট। সেই ট্রান্সপোর্টেশন কস্টটাকে আসলে কমিয়ে আনার ক্ষেত্রে আর কি ধরনের উদ্যোগ আপনারা মনে করছেন যে নেওয়া দরকার, যেটি আসলে প্রোডাকশন কস্টটাকে বাড়িয়ে না দিয়ে বরং ভোক্তা ফ্রেন্ডলি একটি দাম নির্ধারণে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে? কি মনে করছেন আপনি? জি, প্রোডাকশন কস্ট বাড়ানোর ক্ষেত্রে আসলে এখানে অনেকগুলা তো ফ্যাক্টর কাজ করে। জি জি, এটা আমি আমি যেমন আমার স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রি, আমাদের টোটাল র মেটেরিয়ালসটা বাইরে থেকে ইম্পোর্ট হয়। আমাদের ভাই যেটা বলছেন উনি লোকাল প্রোডাক্ট নিয়ে বলছেন, আমি একটু ইম্পোর্টের বিষয়ে একটু বলতে চাই। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ইম্পোর্ট বেস, সে সমস্ত ফ্যাক্টরিগুলো প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমাদের লোকালে বেড়ে গেছে। এটার অনেকগুলা রিজন আছে। সেই রিজনটা হলো আমাদের বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড কন্টেনারের অনেক ক্রাইসিস আছে, এবং রাইট টাইমে এক্সপোর্টার তার পণ্য এক্সপোর্ট করতে পারতেছে না ডিউ টু কন্টেনারের ক্রাইসিস। এই কন্টেনার, এক একটা কন্টেনার যেখানে আমাদের চায়না থেকে আসতো $1100 থেকে $1200, বর্তমানে সেই কন্টেনারের রেট হলো $2400 থেকে $2600। এরপরে আপনার বর্তমানে চাইনিজ নিউ ইয়ার চলছে, এক মাস তাদের সমস্ত ফ্যাক্টরি এবং তাদের অফিস আদালত সবকিছুই, ব্যাংক সবকিছুই বন্ধ। তারা খোলার পরে যখন আবার তাদের প্রোডাকশন শুরু করবে, সেই প্রোডাক্ট আবার আস্তে আস্তে আমাদের এপ্রিলের শেষ হয়ে যাবে। তারা মার্চের ফার্স্ট উইক থেকে খুলবে, প্রোডাক্ট রেডি করে প্রোডাক্ট এক্সপোর্ট করবে, সেই প্রোডাক্ট আসবে ধরুন আমাদের এপ্রিলের শেষে অথবা মেতে। এই সরবরাহ চেইনটা আমাদের ঠিক না থাকার কারণে প্রত্যেকটি প্রোডাক্ট ইম্পোর্ট বেস, প্রত্যেকটি প্রোডাক্টের দামই আমাদের বেড়ে গেছে। আপনি নট অনলি কন্টেনার জট প্রবলেম, এখানে আরেকটা প্রবলেম হলো আপনার জাহাজ জটের একটা সমস্যা আছে, জাহাজের ক্রাইসিস আছে। আমার একটা পণ্য নভেম্বরের 28 তারিখে যেটা শিপমেন্ট হয়েছে, সেই পণ্যটা আমাদের সিটাং পোর্ট আসছে জানুয়ারির 20 তারিখে। প্রায় এক মাস এই কন্টেনার আপনাদের ট্রানজিটে পড়েছিল সিঙ্গাপুরে, যার কারণে আমাদের এখানে প্রোডাকশন, আমার ফ্যাক্টরিতে প্রোডাকশনের হ্যাম্পার হয়েছে যথাসময়ে প্রোডাকশনটা না আসার কারণে। এভাবে প্রত্যেকেরই, আপনি স্টিল সামগ্রী বা অন্যান্য সামগ্রী, প্রত্যেকটা সামগ্রীরই কিন্তু এই কন্টেনার ক্রাইসিসের কারণে এবং ঠিকমতো শিপমেন্ট না হওয়ার কারণে বেড়ে গেছে। আর লোকাল কথা যেটা বলছেন, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তো আসলে আমাদের এখানে সমস্যা আছেই। আপনি ইজিলি এখানে আমাদের কোথাও যাওয়ার আসলে কোনো সেই সুযোগ নেই। একমাত্র ঢাকা চিটাং রাস্তাটা আমাদের ফুল লেন হয়েছে, সেখানে চলাচল মোটামুটি
আমাদের লোডেড গাড়ি বা আমাদের যাত্রী যে সমস্ত গাড়ি আছে ইজিলি আসা যাওয়া করতে পারে। কিন্তু আমি মনে করি আমাদের এর বাইরে যে রাস্তাগুলো আছে, আমাদের ঢাকা থেকে যেমন সিলেট থেকে বা ওই ঢাকা থেকে আপনার রাজশাহী, ঢাকা থেকে আপনার বগুড়া, রংপুর, ঢাকা থেকে বরিশাল, খুলনা, ওইসব সেদিকে আপনার আমাদের 4 লেন 6 লেন করা অত্যন্ত জরুরি, আমাদের যাতে আমাদের প্রোডাক্টিভিটি আপনি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতে অত দ্রুত পৌঁছানো যায়। আপনি যদি দ্রুত ইজিতে পৌঁছানো যায় তাহলে আপনার মালের দাম কমে যাবে এবং ভোক্তারা খুব ইজিতে তাদের পণ্যটা পাবে। আমাদের এখানে এই সমস্যাটা আছে, আমি মনে করব গভর্নমেন্ট এটাতে নজর দিয়েছেন, এটাতে আরেকটু এফোর্ট দেওয়া দরকার এবং আরেকটু বেশি করে নজর দেওয়া দরকার। আমাদের সমস্ত রাস্তাগুলোকে আমরা যদি 4 লেনে 8 লেনে আমরা রূপান্তর করতে পারি তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে এবং আপনার প্রোডাক্ট আপনি যে বাংলাদেশের যে কোনো জায়গায় উৎপাদন করে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি পাঠানো ইজি হবে, তখনই আপনার পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে পুষবে। জি, অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আসলে করোনা আসার পর থেকে যে শিপমেন্টের সময়টা লাগছে সেই সময়ের কারণে এবং কন্টেইনার প্রাইসিং এর কারণে মূলত এখানে প্রোডাক্টের দাম আসলে বেড়ে যাচ্ছে। এটাকে রিলেট করে আমি আসলে বন্দর ব্যবস্থাপনার কে একটু যোগ করতে চাই, কারণ বন্দর ব্যবস্থাপনার কারণেও কিন্তু শিপমেন্ট যদি ডিলে হয় বা প্রোডাক্ট ডেলিভারি যদি সেখান থেকে ডিলে হয় সেটাও কিন্তু একটি বড় বিষয় হয়ে দাঁড়ায় ব্যবসা বাণিজ্যে। সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী অংশে প্রশ্ন থাকবে আপনাদের কাছ থেকে। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আপনারা দুইজন আমাদের সাথে আছেন, থাকুন যুক্ত। দর্শক, নিচ্ছি বিরতি। আরেকবার স্বাগত জানাচ্ছি বিশ্ব সংলাপে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন এস.এম. জাহাঙ্গীর আলম মানিক, আছেন আমাদের সাথে জনাব মাহফুজুল হক শাহ। আমরা পণ্য উৎপাদন এবং সরবরাহ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। জনাব মাহফুজুল হক শাহ, এবার আপনার কাছে একটু যেতে চাই। মূলত আমরা বলছিলাম যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ বন্দরের আমরা এর মধ্যে বহু বিষয় আমরা দেখতে পেয়েছি যে বন্দরে কন্টেইনার জট, বন্দরের শিপ ব্যবস্থাপনা, বন্দর ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে কিন্তু পণ্যের দামের ক্ষেত্রে বা বাজার ব্যবস্থাপনার উপরে একটি প্রভাব পড়ে এবং পণ্য সময় মতো পৌঁছানোর ক্ষেত্রে একটি প্রভাব ফেলে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের বন্দরগুলো কোন পর্যায়ে আছে, বন্দর ব্যবস্থাপনা কেমন দেখছেন আপনারা এই মুহূর্তে, কতটুকু পরিবর্তন লক্ষণীয়? জনাব মাহফুজুল হক শাহ। আমি কিন্তু কিছু বুঝতেই পারিনি আপনার কথা। যে আপনি আমাকে এখন শুনতে পাচ্ছেন? আপনার ভয়েস শোনা যাচ্ছে না? ভয়েস শোনা যাচ্ছে একদম একদম আনক্লিয়ার। এখন শুনতে পাচ্ছেন আমাকে? একটু বলুন তো দেখি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় নেটওয়ার্কের কারণে কোনো একটা সমস্যা হচ্ছে। আমরা বলছিলাম যে বন্দর ব্যবস্থাপনা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে আমাদের বন্দরগুলোতে কন্টেইনার জট লেগে থাকে, শিপমেন্ট ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের অভিযোগ থাকে। এখন বর্তমানে কোনো ধরনের পরিবর্তন? আমি টিভিতে শুনে তারপর আমি জবাব দিচ্ছি। জি জি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমরা খুব দুঃখিত, আমরা আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না। আমার প্রশ্নটি ছিল যে মূলত অনেকগুলো বিষয় কিন্তু পণ্যের দামে প্রভাব ফেলে। আমরা বন্দর ব্যবস্থাপনা নিয়ে অনেক দিন ধরেই নানা রকম অভিযোগ শুনে আসছি ব্যবসায়ীদের পক্ষ থেকে, কন্টেইনার জট সহ নানা রকম সমস্যা কারণে যেটা পণ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে বন্দরের ব্যবস্থাপনা কতটুকু উন্নত হয়েছে, কোনো ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন কিনা, এই প্রশ্নটি ছিল জনাব মাহফুজুল হক শাহ আপনার কাছে। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি ক্লিয়ার কেন জবাবটা দিচ্ছি। জি, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি বলছি। আসলে যে বিষয়টা আছে এখানে, বিশেষ করে পণ্য আনানোর ক্ষেত্রে আমদানি রপ্তানি কার্যক্রম বলুন আর আমাদের লোকাল ট্রেডে বলুন, বন্দর ব্যবস্থাপনার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন যে বিষয়টা হচ্ছে সবচেয়ে খুশির খবর যেটা, সেটা হচ্ছে গত প্যান্ডামিক সিচুয়েশনের লাস্ট 1 ইয়ার কিন্তু চট্টগ্রাম বন্দরে একদিনের জন্য বন্ধ ছিল না। চট্টগ্রাম বন্দরে স্মুথলি কাজ হয়েছে, যদিও বা চট্টগ্রাম বন্দরের অনেক শ্রমিক কর্মচারী করোনা এফেক্টেড ছিল, বেশ কয়েকজনকে আমরা হারিয়েছিও। তারপরেও চট্টগ্রাম বন্দর যথাযথ চেষ্টা করেছে ওনাদের ক্যাপাসিটি যতটুকু ছিল তার মধ্যে দিয়ে কাজ করার জন্য। এখানে মূল সমস্যাটা হচ্ছে, আপনি দেখুন চট্টগ্রাম বন্দরের হচ্ছে আমাদের দেশের প্রধান সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমাদের অলমোস্ট 80 to 90% আমাদের কার্গো হ্যান্ডলিং হয়ে থাকে। এখন যে বিষয়টা এখানে দেখার, আমাদের
ইকোনমির ব্যাপ্তি এত বেড়েছে, বিশেষ করে আমদানি পর্যায়ে বলুন, রপ্তানি পর্যায়ে বলুন, সব জি। জায়গায় কিন্তু অনেক বেড়েছে। সেই অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ কিন্তু হয়নি, যেটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। আরেকটা জিনিস এখানে সমস্যা আছে, সেটা তো আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেগুলি কাজ এখন চলমান আছে। কিন্তু সামনে যে যে বিষয়টা আছে, এত দ্রুত আমাদের যে অগ্রগতি হচ্ছে, 7% গ্রোথে যদি আমরা যাই, তাহলে বাংলাদেশের কার্গো হ্যান্ডলিং এর ব্যাপারে কত পার্সেন্ট আপনার গ্রোথ হবে, সেটা তো অটোমেটিকলি বোঝাই যাচ্ছে বেশি হবে। তো সুতরাং সেই জায়গায় বন্দরের যে বর্তমানে যেটি আছে, অন্যান্য যে সুবিধাগুলি আছে, এই সুবিধাগুলি দিয়ে হয়তো আমরা দ্রুত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের হাতে নিতে হবে এবং এগুলো শেষ করতে হবে। যেখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই বিষয়গুলো আমরা দীর্ঘ 20 বছর থেকে বলে আসছি, বাট সরকার প্রোগ্রামগুলি নিচ্ছে, কিন্তু নিচ্ছে যেটা আমাদের ডিমান্ডের চেয়ে অনেক কম। জি। এখন আমাদের যদি গতি 100 মাইল স্পিডে যদি ব্যবসার গতি চলে, আপনি যদি 10 মাইল স্পিডে গিয়ে যদি এটাকে সমাধান করতে চান, তাহলে তো হবে না। এই জায়গায় কিন্তু আমাদের ম্যাচ হচ্ছে না। এই জায়গায় দুর্বলতা যে জায়গায়, সেটা আমরা যেটা মনে করি, চট্টগ্রাম বন্দরকে কাজ করতে হয় আমাদের এনবিআর এর সাথে। এখানে টোটাল যে কাজটা হচ্ছে 80% কাজটা হচ্ছে এনবিআর এর সাথে। চট্টগ্রাম বন্দরকে এরকম প্রায় 17 থেকে 18টি ডিপার্টমেন্টের সাথে এই তাল মিলিয়ে কিন্তু কাজ করতে হবে, সুতরাং যে সবগুলো রেগুলেটরি বডি। এখন এই জায়গায় এনবিআর এর যেটা সমস্যা, এনবিআর এর যে রক্ষণশীলতা, ওনাদের যেমন ধরুন আপনি একটু উদাহরণ দিই, চট্টগ্রাম বন্দরে পণ্য আনার ক্ষেত্রে ডিলে হওয়ার একটা বিশেষ একটা কারণ আছে স্ক্যানিং এর যে বিষয়। জি। সেই জায়গায় কিন্তু ওখানে পর্যাপ্ত পরিমাণে স্ক্যানিং কিন্তু এনবিআর কর্তৃক স্থাপিত করা হয়নি, যেটা যদিও বা অনেক কমিটমেন্ট এনবিআর পক্ষ থেকে করা হয়েছে, জানি না এটা রহস্য। এখন ওইসব কারণগুলো নিয়ে আমরা অলরেডি যে উপযুক্ত জায়গায় কিন্তু আমরা এগুলো তুলেছি এবং ডিসকাস করেছি, এবং সমস্যাগুলো চিহ্নিত আছে। এখন সমস্যাগুলো চিহ্নিত, সমস্যাগুলো যদি সমাধান তৈরি করা না হয়, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না। এখন অন্যান্য অনেক ডিপার্টমেন্টের দুর্বলতা থাকার কারণে চট্টগ্রাম বন্দরকে কাজ করতে ব্যাক পেতে হয়। সেই জায়গায় আমরা যেটা মনে করি, তারপরে চট্টগ্রাম বন্দরের নিজেরও কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে। চট্টগ্রাম বন্দরের যেই ক্ষমতা থাকা উচিত সেটা কিন্তু নেই, সেটাকেও নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ঢাকা থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এই জায়গায় যদি চট্টগ্রাম বন্দরকে যদি স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে না পারি, তাহলে চট্টগ্রাম বন্দরের যে ক্যাপাসিটি আছে, সেটাও কিন্তু চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে না, স্মুথলি সেবা দিতে পারবে না। এটা হচ্ছে মূল সমস্যা। এই জায়গায় আমরা আরো যেটা মনে করি, শুধু বন্দর ব্যবস্থাপনা, এখানে সাথে সাথে যদি আমাদের যেই যেই সামনে যে ইকোনমির যে অগ্রগতি আমরা লক্ষ্য করছি, এবং আমাদের যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের সরকার প্রধান নিজেই, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এইসব ইকোনমিক কর্মকাণ্ডকে উনি যেটা মনিটরিং করছেন, সেই জায়গায় আমরা মনে করি এইসব ব্যবস্থাপনাগুলো উনি যে ডিক্লেয়ারগুলো দিয়েছেন, উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এগুলো বাস্তবায়ন করতে গেলে আর সবচেয়ে শিল্প উৎপাদনে বলুন, আপনার সেবা খাতে বলুন, বা অন্যান্য ট্রেডিং খাতে বলুন, যদি আপনাকে অগ্রগতি লাভ করতে হয় এবং বিদেশি বিনিয়োগকে যদি আকৃষ্ট করতে হয়, তাহলে কিন্তু আপনার বন্দর ব্যবস্থাপনা খুব জরুরি একটা জায়গা। সেই জায়গায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে। সেই জায়গায় আমাদের মনে হয় আমাদের সিদ্ধান্তগুলো খুবই স্লো। যেমন ধরুন চট্টগ্রাম বন্দরের আরেকটা এক্সটেনশন পার্ট আছে বে টার্মিনাল, যেটার মাধ্যমে আগামী 50 থেকে 100 বছর বাংলাদেশকে সার্ভিস দেওয়া যাবে বন্দর ব্যবস্থাপনায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, এত এই যে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট সরকারের পাশ থেকে আসা উচিত, এখানে কনসালটেন্ট নিয়োগ হয়েছে, বাট কিভাবে এই কাজটা শুরু হবে সে ব্যাপারে কিন্তু এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমরা মনে করি অতি দ্রুত যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের সামনে যে 100টা ইকোনমিক জোন হতে যাচ্ছে, চট্টগ্রামে আপনারা জানেন এশিয়ার সবচেয়ে বৃহত্তম ইকোনমিক জোন বঙ্গবন্ধু শিল্পনগর, যেটা আপনার অলরেডি কাজ শুরু হয়ে গেছে, বেশ কিছু কোম্পানি ওখানে অলরেডি প্রোডাকশনেও চলে গেছে, এবং ওরা অনেক এফডিআই ওখানে আসছে। এবং সুতরাং এই জিনিসগুলোকে যদি আমরা একটা ভালো পজিশনে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু বন্দর ব্যবস্থাপনার ব্যাপারে যেসব সিদ্ধান্তগুলি আছে, ওই সিদ্ধান্তগুলো তড়িৎ বাস্তবায়ন করতে হবে। আমাদের আমলাতান্ত্রিক জটিলতাগুলোকে পরিহার করে, বা আমলাতান্ত্রিক জটিলতাগুলোকে যত কম সময়ের মধ্যে আমরা সমাধান করা যায়। কাজ জি, করতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মাহফুজুল হক শাহ। অনেকগুলো সমস্যা আপনি চিহ্নিত করেছেন, এবং এই সমস্যাগুলো সমাধান হলেই কিন্তু বন্দর ব্যবস্থাপনার জায়গাটা অনেক বেশি স্বচ্ছ হবে, অনেক বেশি উন্নত হবে। আমরা এই একই বিষয় নিয়ে আমাদের সাথে জনাব এস এম জাহাঙ্গীর আলম মানিক এখনো যুক্ত আছেন, আপনার কাছে যেতে চাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন?
জনাব জাহাঙ্গীর আলম মানিক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জনাব জাহাঙ্গীর আলম মানিক? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তাহলে প্রশ্নটি করি, বন্দরের একদম সংক্ষেপে শুনতে প্রশ্ন পাচ্ছি। করছি, আমি কিন্তু বেশি প্রশ্ন করছি না কারণ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়াতে আপনার মতে এখন কি কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত? খুব সংক্ষেপে বললাম, কি বলবেন? বন্দরের আপনার সক্ষমতা বাড়াতে গেলে তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আমাদের ম্যান পাওয়ার স্কিল ম্যান পাওয়ার দিতে হবে, ইকুইপমেন্ট লাগবে। এগুলা যদি করা সম্ভব হয় তাহলে আমাদের বন্দরের সক্ষমতা বাড়ানো সম্ভব আমি মনে করি। জি, এখন আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, তাহলে চলবে, আমরা ঠিকমতো শুনতে পাবো। আপনাকে এমনি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি বলুন। জি হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমাদের বর্তমানে চিটাগাং বন্দরে যে সক্ষমতা আছে তার চেয়ে কিন্তু ওভারলোডেড চলছে, আপনারা জানেন। এই সক্ষমতা বাড়ানোর জন্য গভর্নমেন্ট অনেকগুলো উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উদ্যোগগুলা এখনো মানে বাস্তবায়ন হয় নাই। আমরা মনে করি গভর্নমেন্ট যদি একটু সিরিয়াস হন এবং আমাদের এই বিসিসিআই যদি সিরিয়াস হন, তাহলে আমার মনে হয় বন্দরের সক্ষমতা বাড়ানো সম্ভব। এই জন্য আমাদের বাজেট প্রণয়ন করতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াইতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াইতে হবে, আমাদের সেখানে ইকুইপমেন্ট, আপনার বর্তমানে যে আধুনিক ইকুইপমেন্ট আসছে বিভিন্ন আধুনিক বন্দরগুলোতে, সেই ইকুইপমেন্ট গুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, তাহলে সম্ভব আমাদের এই বন্দরের সক্ষমতা বাড়ানো। ধন্যবাদ। জি, আরেকটি আমরা আসলে আজকে অনেকগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা সবশেষ পার্টে এসে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন না। মোটামুটি পণ্য উৎপাদন এবং সরবরাহ চ্যালেঞ্জ নিয়ে আপনারা বেশ কিছু পয়েন্ট আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। আপনারা যেটি বলছিলেন যে আসলে র মেটেরিয়ালস সের ক্ষেত্রে আসলে আমদানির ক্ষেত্রে ব্যাপক একটি নেতিবাচক প্রভাব পড়েছে করোনার কারণে, এবং সবকিছু মিলিয়ে শিপমেন্ট এবং কন্টেইনার প্রাইসিংয়ের কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে কস্টিংটা বেড়ে যাচ্ছে, এবং সবকিছু সমাধানে আসলে সরকারি কিছু উদ্যোগের কথা আপনারা উল্লেখ করেছেন, এবং বন্দর ব্যবস্থাপনা আমরা সবশেষ আলোচনা করেছি অনেক কষ্টে, যে বন্দর ব্যবস্থাপনা কিছু কিছু উদ্যোগ নিলে মোটামুটি বলা চলে যে ব্যবসা বাণিজ্যে সহায়ক ভূমিকা পালন করবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উন্নত হবে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের সাথে আপনারা দুজন যুক্ত ছিলেন এতক্ষণ, জনাব এস.এম. জাহাঙ্গীর আলম মানিক, আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব মাহফুজুল হক শাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ইভেলি বিশ্বংলাপে যুক্ত হয়ে অনেকগুলো সমাধানের পথ দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের ইভেলি বিশ্বংলাপ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।